আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের পালিয়ে বিয়ে করার একটা কাকতালীয় মজার কাহিনী বা গল্প শেয়ার করব। প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে গিয়ে কিভাবে ধরা খেলাম, কি হলো শেষ পর্যন্ত তা জানাবো আজকে। ভালোবাসার মানুষকে নিজের করে পেতে কত ছলনার আশ্রয় যে নিতে হয় তা যে করেছে সে জানে। কত মিথ্যে বলতে হয়, আর তাকে নিজের করে পেতে কত কিছুর ছলছতরির আশ্রয় নিতে হয় তা একমাত্র আমি জানি। তাহলে চলুন শুরু করা যাক আমার ভালোবাসাকে আমি কিভাবে পেলাম। আমার নাম মোহাম্মদ নয়ন চৌধুরী শুভ। ফ্যামিলিতে মা, বাবা, আমি আর আমার একমাত্র ছোট বোন আছে। মা বাবা গ্রামের বাড়িতে থাকে, আমি পড়াশোনার জন্য ঢাকায় থাকি। প্রথম প্রথম মা বাবা আপত্তি করেছিল, ঢাকায় এসে পড়াশোনা করতে হবে না, গ্রামের কাছেই তো অনেক কলেজ আছে, সেখানে পড়ো। কিন্তু আমার জেদের কাছে হার মানলো। তবে একটা শর্ত দিয়েছে, পড়াশোনায় নাম্বার ওয়ান হতে হবে, তা না হলে ঢাকায় থাকা চলবে না। আমিও সেই অনুযায়ী পড়াশোনায় মন দিলাম। তা না হলে যে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেশ ভালোই দিন যাচ্ছিল। কলেজে একটা মেয়েকে আমার খুব পছন্দ। তার নাম সাইমা আক্তার সুমা। দেখতে বেশ, কিন্তু মেয়েটা তেমন কথা বলে না। তাকে পেতে হলে তার কাছে কাছে থাকতে হবে। তাই যখন কলেজ শেষ হলো তখন আমার ক্রাশ সুমা যে ভার্সিটিতে ভর্তি হলো, আমিও সেই ভার্সিটিতে ভর্তি হলাম। তবে ট্রান্সফার হতে হলো পূর্বের ভার্সিটি থেকে। এবার যা করতে হবে সেটা হচ্ছে সোমার বাসায় একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে, যাতে তাকে সবসময় প্রাণ মন উজাড় করে জন্মের মতো দেখতে পারি। তার মন জয় করার জন্য তার কাছাকাছি থাকার পরিকল্পনা করলাম। তার বাসাতে থেকেই মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু সোমার বাবা কি আমাকে ফ্ল্যাট ভাড়া দেবেন? তার বাসার সামনে পেছনে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম দুটো টু লেট সাইনবোর্ড লাগানো আছে। পেয়ে গেলাম সুযোগ, দিলাম ফোন, বললাম ফ্ল্যাট ভাড়া নিতে ইচ্ছুক। কিন্তু হবু শ্বশুর প্রশ্ন করে বসলেন, ব্যাচেলার নাকি বিবাহিত? আমি উত্তর দিলাম, মাদ্রাসার হুজুর আমি। এমন মিথ্যাচার শুনে হবু শ্বশুরের মুখের স্বর পাল্টে গেল। তবে বুঝলাম চাল কাজে লেগেছে, বেচারা হুজুরে বিশ্বাস করে। গম্ভীর সুরে কথা বলা ভুলে গিয়ে তিনি নরম মলায়ম কণ্ঠে বললেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আপনি রুম ভাড়া নেবেন শুনে খুশি হলাম। আপনি আজই আমার বাসায় চলে আসুন। আমি বললাম, জি আঙ্কেল, আমি এখন আপনার বাসার পেছনে। বাসার ভেতর থেকে বাইরে আসুন, দেখুন আমি আপনার অপেক্ষায়। এই কথা শুনে কল কেটে তিনি এলেন। আমার মুখ ভর্তি দাড়ি দেখে বিশ্বাস করলেন আমি মাদ্রাসার হুজুর। তবে পরনের প্যান্ট শার্ট টুপিহীন মাথা দেখে একটু সন্দেহ করলেন। কিন্তু আমি চাপা ও পাম মেরে তাকে ভুলিয়ে দিলাম। তিনি আমাকে বিশ্বাস করে বাসা ভাড়া দিলেন। আমি তো মনে মনে মহা খুশি, তবে মনে মনে একটু খারাপ লাগলো। বয়স্ক একজন লোকের সাথে মিথ্যা বলা একদম উচিত হয়নি। আমি তো হুজুরই না। তবে আজ থেকে হুজুরের মতোই চলতে হবে, তা না হলে কবে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বলা যায় না। পরের দিন সমস্ত মালপত্র এনে সোমার বাসাতে উঠলাম। আমার থাকার জায়গা হলো চিলে কোঠায়, তবুও বাধ্য হয়ে থাকতে হলো। প্রেমের যুদ্ধে সফল হতে হাজারো মহাপুরুষ কত কিছু করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে প্রেমিকার সাথে দেখা করেছে, তাজমহল বানিয়েছে। আর আমাকে তো চিলেকোঠায় থেকে ক্রাশকে পটাতে হবে। এটা আর কি কঠিন। তবে সিদ্ধান্ত নিলাম, সোমাকে পটানোর পূর্বে তার বাবাকে আগে পটিয়ে ফেলতে হবে, যাতে প্রেমটা সহজে হয়ে যায়। তাকে পটানোর জন্য তার কথা মতো চলতে হবে। তাই হবু শ্বশুর যা কাজ করতে বলতো বাধ্য ছেলের মতো সেসব করে ফেলতাম। হবু শ্বশুর ইসলামিক বই পড়তে খুব ভালোবাসতো। তার জন্য কম দামি বই ক্রয় করে তাকে গিফট দিতাম। 2 মাসে 2টা নতুন পাঞ্জাবি, 3টা জায়নামাজের পাটি, 5টি টুপি, 9টা আতরের কৌটা, সবকিছু গিফট করা হয়ে গেল। হবু শ্বশুর হয়ে গেল ঘনিষ্ঠ বন্ধু। একসাথে মসজিদে যাওয়া, মাঝে মধ্যে ঘোরাফেরি চলতো হবু শ্বশুরের সঙ্গে। তিনি একদিন আমাকে বলল, তুমি আমি এখন বেস্ট ফ্রেন্ড। আমরা এখন সবসময় বেস্ট ফ্রেন্ডের মতো চলাফেরা করব। এই কথা শুনে তো আমি লাফাতে চেষ্টা করলাম, কারণ আমার এত খুশি হচ্ছিল মেয়েকে পটানোর আগে মেয়ের বাবাকে পটিয়ে ফেলেছি। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে। তাকে পটানোর জন্য কম কষ্ট করলাম। একদিন সোমার আব্বুকে লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, আঙ্কেল সরি বন্ধু, তুমি তো জানো আমি মাদ্রাসার পড়া শেষ করে ভার্সিটিতে ভর্তি হয়েছি। কিন্তু ভার্সিটির একটা মেয়েকে খুব ভালো লেগে গেছে, তাকে ভুলতে পারছি না। আমার মুখে এই কথা শুনে তিনি কিছুটা অবাক হলেন। তিনি হয়তো মনে মনে ভাবছেন, এ তো হুজুর, হুজুরেরা তো প্রেম করে না। আমি ওনার মনের ভাব বুঝতে পেরে বললাম, না না, প্রেম করার ইচ্ছে নেই, তাকে সোজা বিয়ে করব। কিন্তু কি করলে তার মন জয় করা যাবে এবং সে বিয়ের প্রস্তাবে রাজি হবে এসব আমি জানি না। যদি আপনি একটু টিপস দিতেন। শুনেছি আপনি আন্টিকে ভালোবেসে বিয়ে করেছেন, এর সম্পর্কে তো আপনার দারুণ অভিজ্ঞতা আছে। হবু শ্বশুর বিষম খেয়ে আমতা আমতা করে বলে, ঠিক আছে, তুমি টিপস পাবে। তবে শোনো, এই যুগের মেয়েদের সরাসরি বিয়ের প্রস্তাব দিলে তারা কিছুতেই বিয়েতে রাজি হবে না। এর জন্য তোমাকে প্রথম তার মন জয় করতে হবে। কিভাবে মন জয় করবে সব ধীরে ধীরে বলবো তোমাকে। এর পূর্বে আগে মেয়েটার নাম্বার জোগাড় করো, এরপর কি করতে হবে সব তোমাকে বলবো।
হবু শ্বশুরের কথা মতো অনেক কষ্টে সোমার নাম্বার জোগাড় করলাম। সোমাকে ফোনে কি বলে তাকে প্রাথমিক পর্যায়ে আকৃষ্ট করব সেসব টিপস সোমার বাবা থেকে জেনে নিয়েছি। সেই সব সোমার উপর প্রয়োগ করলাম এবং কি সুন্দরভাবে কাজেও ফলে গেল। সোমা আমার সঙ্গে প্রথম দিন কথা বলায় অনেকটা পটে গেল। এভাবেই 30 দিন চলল কথা বলা। এক পর্যায়ে সোমা আমার প্রতি পুরোপুরিভাবে দুর্বল হয়ে গেল। তাকে প্রপোজ করার উপযুক্ত সময় পেয়ে গেলাম। প্রপোজ করব কিনা সেটা সোমার বাবা থেকে জেনে নিলাম। তিনি বললেন, প্রপোজ করো, এটাই সঠিক সময়, তবে করবে সিনেমাটিক স্টাইলে। একগুচ্ছ গোলাপ সঙ্গে নিয়ে যাবে, হাঁটু গেড়ে গোলাপগুলো তাকে দেবার ভঙ্গিমায় আই লাভ ইউ বলে বসবে। ব্যাস, সে এতই মুগ্ধ হয়ে তোমাকে প্রেমিক হিসেবে গ্রহণ করে নেবে। হবু শ্বশুরের কথা মতো তার মেয়েকে প্রপোজ করতে গেলাম ভার্সিটিতে। ক্লাস শুরুর পূর্বে সোমাকে প্রপোজ করলাম ঠিক সেভাবে, যেভাবে সোমার আব্বু বলতে বলেছিল। প্রপোজ করার সাথে সাথে সোমা আমাকে বুকে টেনে নিল। এভাবে সোমার সঙ্গে আমার মধুর প্রেমের সূচনা হলো। চুটিয়ে প্রেম করতে লাগলাম। সোমা যখন অনার্স দ্বিতীয় ইয়ারে উঠল, আমি তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। এদিকে সোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে সোমাকে বিয়ে দিয়ে দেবে। পাত্র বিসিএস ক্যাডার। হবু শ্বশুর বিসিএস পাত্র পেয়ে লোভ সামালতে পারেনি, তাই তো মেয়ের লেখাপড়াকে বানের জলে ভাসিয়ে দিয়ে বিয়ে ঠিকঠাক করলো। বিয়ে সামনের মাসের 1 তারিখে। বিয়ে ঠিক হয়েছে বিধায় সোমা চোখের ও নাকের পানি নির্গত করে রাত দিন কান্নাকাটি করতে শুরু করলো। কিন্তু এতেও আমার হবু শ্বশুরের মনে দয়া হলো না তার মেয়ের প্রতি। সোমা আমাকে ফোন দিয়ে শুধু বলে, যা করার তাড়াতাড়ি করো। জোছনা রাতে চাঁদের সৌন্দর্য দেখছিলাম দুজন, আমি আর সোমা। ছাদের এক পাশের দোলনাতে সোমার কাঁধে হাত রেখে বসেছিলাম। দোল খেতে খেতে সুখ দুঃখের কথা প্রকাশ করছিলাম। সোমা বলে, কি করবে এখন? আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে না পেলে যে আমি মরে যাব। আমি ওর মুখ চেপে ধরে বললাম, ছি, এমন করে বলতে নেই। তোমাকে ভালোবাসি বলে তোমার পিছু নিতে নিতে এই পর্যন্ত এসেছি আমি। মিথ্যে হুজুর সেজে তোমার বাড়িতে এসে তোমার বাবাকে পটিয়েছি। এত দূর যখন এসেছি, আশা করি বাকিটাও পার করতে পারবো। শুধু একটাই অনুরোধ, তুমি আমার পাশে থেকো। এই কথা শুনে সোমা আমাকে জড়িয়ে ধরে, কান্নায় ভেঙে পড়ে। আমি ওকে জড়িয়ে ধরে মাথায় চুমো খেয়ে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? এভাবে কেঁদো না প্লিজ, আমি আছি তো, ঠিক একটা ম্যানেজ করে নেব। এই বলে ওর কপালে কিস করলাম, তারপর ওর দু চোখে। আমি বললাম, তুমি নিশ্চিন্তে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তারপর দুজন উঠে নিচে নামবো, হঠাৎ হবু শ্বশুরের ছাদে এসে পা রাখলো। তাকে দেখে আমাদের দুজনের অবস্থা হলো বাঘের পদতলে অবস্থিত নিরীহ হরিণের মতো। ভয়ের তো চোখে তাকালাম তার দিকে। সোমা কাঁধ থেকে আমার হাত সরিয়ে দিয়েছে অনেক আগেই। তার বাবা আমাদের দিকে চোখ দুটো গোল গোল বানিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি ব্যাপার, তোমরা ছাদে কি করছো? সোমা ভয়ের তো কণ্ঠে জবাব দিল, আব্বু, হুজুরের থেকে কাহিনী শুনছিলাম। হবু শ্বশুর বলে, কিসের কাহিনী? সোমা বলে, বাবা, ওই যে আছে না হাদিসের কাহিনী, সেগুলো শুনছিলাম। বাবা বলে, একটু শোনা তো দেখি, কি শুনছিলি? মাঝখানে আমি বলে উঠলাম, আঙ্কেল, তাকে এখনো কোনো কাহিনী বলাই হয়নি। সে তো মাত্রই ছাদে এলো, তবে এখনই তাকে কাহিনীটা শোনাবো, আপনি চাইলে শুনতে পারেন। হবু শ্বশুর বলে, ঠিক আছে, শোনাও তো। এরপর বানিয়ে বানিয়ে কারবলার কাহিনী শোনাতে লাগলাম। ভাগ্যিস অল্পের জন্য ধরা পড়ে যায়নি। এরই মধ্যে কেটে গেল 27 দিন। সোমার বিয়ে সেই টাকাওয়ালা বিসিএস ক্যাডারের সঙ্গেই হবে আর 4 দিন পর। এর মধ্যেই আমাকে কিছু একটা করতে হবে, যাতে সোমাকে আমার সিংহাসনের রানী বানাতে পারি। হবু শ্বশুরের থেকে বুদ্ধি নিতে রাতে তার নিকট গিয়ে বললাম, বন্ধু, আমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো। হবু শ্বশুর কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তোমার কি হলো আবার? আমি বললাম, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। হবু শ্বশুর বলে, তো কি সমস্যা, পালিয়ে বিয়ে করো, দরকার পড়লে আমি হেল্প করব তোমাদের, টাকার দরকার পড়লে আমাকে বলো। আমি বললাম, বন্ধু, তার বাবা কঠিন লোক, পালিয়ে বিয়ে করলে খুন করে দেবে। হবু শ্বশুর বলে, মেয়ের বাবা কি করে? আমি বললাম, সেটা তো জানি না, তবে এটা জানি তিনি নাকি পুলিশ ছিলেন, সাসপেন্ড করা হয়েছে। হবু শ্বশুর বলে, বর্তমানে তো সে পুলিশ না। তোমার হবু শ্বশুরের সাথে দেখছে আমার মিল আছে, আমিও তো পুলিশ অফিসার ছিলাম। শোনো, আমার বিশ্বাস লোকটার মন আমার মতনই নরম হবে। তুমি পালিয়ে বিয়ে করো, কিচ্ছু হবে না, কিছু হলে আমি আছি। আমি বললাম, খুব ভালো লাগলো তোমার সাজেশন পেয়ে, তবে টাকা দরকার, 20,000 দিও। হবু শ্বশুর বলে, ঠিক আছে, আজই নিয়ে নাও। তারপর হবু শ্বশুরের কাছ থেকে বিদায় নিলাম। পরের দিন ভোর হতে না হতে সোমাকে নিয়ে পালিয়ে গেলাম। দুপুর পর্যন্ত আত্মগোপন করে থাকলাম দুজন। এরপর সোমাকে আমাদের বাসায় নিয়ে গেলাম। এই 1 বছর হলো মা বাবা ঢাকায় এসে থাকে, তাও ছোট বোনের পেরাতে। সেও এবার ঢাকা কলেজে ভর্তি হয়েছে। মা বাবা সোমাকে দেখে বেজায় খুশি, হবে না কেন, পরীর মতো বৌমা পেয়েছে। সোমাকে ছোট বোনের বোরখা পরিয়ে নিয়ে চললাম কাজের অফিসের দিকে। সোমাকে সাবধান করে দিলাম কোনো কথা না বলতে। কাজের সামনে গিয়ে কোনো কথা বলা যাবে না, আমি অনুমতি না দিলে। সোমাকে রিকশায় চড়িয়ে কাজের অফিসের দিকে নিয়ে যাচ্ছিলাম। সে কি যেন বলতে চাইলে তাকে বারবার থামিয়ে দিয়ে বললাম, এখন তোমার কোনো কথা শুনবো না, যত কথা আছে সব বিয়ের পর বলো। পালিয়ে বিয়ে করতে গেলে এক সমস্যা,
অনেক মেয়ে আছে যারা পালিয়ে বিয়ে করতে গিয়ে বাবা মায়ের সম্পর্কের কথা বলতে বলতে শেষ পর্যন্ত বিয়ে করেই না। কাজের অফিস ছেড়ে বাড়ি চলে গিয়েছিল। তুমি সেরকম কিছু করো সেটা আমি চাই না, এজন্য তোমাকে চুপ থাকতে বলছি। সোমা চুপ রইল, তবে মনে হলো সে রেগে আছে। কেন জানি ছটফট করছিল, আমি নিজেও জানি না। রিক্সা থেকে নেমে কাজের অফিসের ভেতরে ঢুকতে যাব, সোমা আমার হাত টেনে ধরলো। বুঝতে পারলাম তার মধ্যে ওইসব মেয়েদের মতো ব্যায়াম ঢুকে গেছে, যারা কাজের অফিসে এসেও বাবা মায়ের কথা স্মরণ হতেই বিয়ে না করে চলে গিয়েছিল। এজন্য তাকে জোর করেই রুমের ভিতরে নিয়ে গেলাম। সে কথা বলতে চাইলে আলতো করে থাপ্পড় মেরে চুপ করিয়ে দিলাম। কাজের চেম্বারে আরামদায়ক সোফায় বসে আছে সোমাকে নিয়ে। সোমা ফসফস করছিল। তার মুখ নেকাব দিয়ে আটকানো থাকলেও বুঝতে পারছি সে চরম রাগা রেগেছে। হঠাৎ আমার আত্মারাম কেঁপে উঠল। বুকের ভিতরে অসংখ্য বিষাক্ত তীর বিদ্ধ হচ্ছিল। যা কল্পনাতেও ভাবিনি সেটাই হলো। সম্মানিত কাজীকে রুমের ভেতরে আসতে দেখে আমার দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। কাজীটা অন্য কেউ নয়, সোমার বাবা, আমার হবু শ্বশুর, অরবে পাতানো বন্ধু। ওনাকে দেখে গলার পানি শুকিয়ে গেল। ঢোক গিলতে গিলতে বাচ্চাদের মতো কণ্ঠ বানিয়ে বললাম, বন্ধু তুমি এখানে? তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর আমি সোমার দিকে নজর দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললাম, সোমা, তোমার বাবা এ অফিসের কাজী, আগে বলনি কেন? সোমা নেকাবটা সরিয়ে হিংস্র বাঘিনীর মতো রূপ নিয়ে কষে আমার গালে কয়েকটা থাপ্পড় মারে। তারপর ক্ষিপ্ত কণ্ঠে বলে, আরও চুপ থাকতে বল, বাচাল ছেলে একটা। সে কখন থেকে বলার চেষ্টা করছি, কিন্তু না, আমার কোনো কথা শুনলেই না। এখন বোঝ ঠেলা। আমি কি করব কি বলবো ভেবে পাচ্ছি না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সোমার বাবা আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ অতিবাহিত হবার পর সোমার বাবা বলে, প্ল্যান তো ভালোই করেছো। আমার বাড়িতে থেকে আমাকে বন্ধু বানিয়ে আমার থেকেই পরামর্শ নিয়ে আমার মেয়ের সাথে প্রেম করা, আবার আমার পরামর্শ নিয়ে আমার মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করা। বাহ, কি অপূর্ব! ভাবা যায়। শুধু তাই নয়, আবার আমার টাকা দিয়েই আমার মেয়েকে বিয়ে করবে। সাহস আছে বলতে হয়। এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, কি হলো, তোমার পরিচয় বলো। তোমার মা বাবা কোথায় থাকে? আমি তাদের সাথে দেখা করব। আমি এবার একটু সাহস নিয়ে বললাম, ইয়ে মানে আমার মা বাবা এই ব্যাপারে কিছুই জানে না। তিনি বললেন, জানে না? জানতে তো হবেই। ওনাদের গুণধর ছেলে আমাকে কিভাবে বোকা বানিয়েছে। আমি বললাম, আমি আপনাকে নিয়ে যাব, তার আগে আমাদের বিয়ে হোক। তিনি বললেন, কেন, আগে নিয়ে গেলে কি সমস্যা? আমি বললাম, সমস্যা তো অনেক। কাল বাদে পরশু ওই টাকলার বিসিএস ক্যাডারের সাথে সোমার বিয়ে দিয়ে দেবেন, তাহলে আমার কি হবে? তাই আগে বিয়ে করব। আমার কথা শুনে তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। জানি না তিনি কি মনে করে বললেন, ঠিক আছে, এসো এখানে বসো। তারপর আর কি, হবু শ্বশুর নিজে কাজী হয়ে আমাদের বিয়ে দিলেন। তারপর আমার হাতে সোমাকে তুলে দিয়ে বলে, তোমরা যে একে অপরকে ভালোবাসো আমাকে বললেই পারতে, তাহলে আর পালাতে হতো না। আজকের মতো আমি নিজে দাঁড়িয়েই তখন তোমাদের বিয়ে দিয়ে দিতাম। তারপর আমরা দুজন ওনাকে সালাম করলাম। এরপর পারিবারিকভাবে আমাদের বিয়েটা আবার ধুমধামের সাথে হলো। আজ আমাদের বিয়েটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়েছে। সেদিন কাজের অফিসে বিয়ের পর সোমাকে সোমার বাবা নিয়ে যায়। এর মধ্যে আমাদের আর মোলাকাত হয়নি, না হয়েছে ফোনে কোনো কথা। বিয়ে হলেও আমার অভিমান কিছু কম ছিল না সোমার প্রতি। সেদিন কাজের অফিসে ওর বাবার সামনে আমাকে থাপ্পড় মারলো। ব্যাপারটা খুব অপমানীয়, তাই অভিমান করে আছি ওর প্রতি। আজ আমাদের বাসর রাত। সোমা সেই কখন থেকে ওয়েট করছে আমার জন্য বাসর ঘরে। রাত 12:30টার দিকে আমি রুমে প্রবেশ করলাম। সোমা বসে আছে বড় করে ঘুমটা দিয়ে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কোনো কথা বললাম না। ভাবছি কি বলে শুরু করব। যতই আগে প্রেম করি না কেন, বাসরাতে কথা বলতে খেই হারিয়ে ফেলি। কি দিয়ে শুরু করব এটাই ভাবছি। ঠিক তখন সোমা নেমে এসে আমাকে সালাম করে। আমি ওকে বাধা দিয়ে বললাম, আরে কি করছো, এসব করার দরকার নেই, তুমি এখানটায় বসো। সে আমার পাশে বসলো। মনে মনে ভাবছি, বলবো থাপ্পড় মারার কথা। আবার ভাবলাম না, আগে মুখটা দেখে নেই, অনেকদিন হলো ওকে দেখি না। এই ভেবে ঘুমটা সরালাম। ঘুমটা সরিয়ে ওকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। কি অপূর্ব লাগছে। সৌন্দর্য যেন উপচে পড়ছে। চাঁদের সৌন্দর্য হার মেনে যাবে ওর সৌন্দর্যের কাছে। আমার চোখ যেন পলক পড়তেই চাইছিল না। বলেই ফেললাম, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তোমাকে দেখে আমি যেন সব ভুলতে বসেছি। একটি মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম থাপ্পড় মারার কথা। আমার কথা শুনে সোমা বলে, সরি। আমি কিঞ্চিত ভুরু কুচকে বললাম, সরি কেন বলছো? সোমা বলে, সেদিন যে কাজের অফিসে তোমাকে থাপ্পড় মারলাম সেজন্য। আসলে তখন আমার মাথায় তোমাকে হারানোর ভয়টা বেশি কাজ করছিল। বাবা যদি মেনে না নিত তাহলে কি হতো, তাই ভুল করে থাপ্পড় মেরে ফেলি। এবার আমার মনে পড়লো, আরে এতক্ষণ তো আমিও বলতে চেয়েছিলাম। আমি বললাম, তবে কাজটা তুমি একদম ঠিক করনি। থাপ্পড় মেরেছে তো আবার শ্বশুরমশাইয়ের সামনে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। খুব অপমানিত হয়েছি আমি। সোমা বলে, সরি বললাম তো, আর কখনো এমন ভুল হবে না। আমি বললাম, সরি বললে তো আর সব ঠিক হয়ে যায় না, তার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। সোমা বলে, কি পানিশমেন্ট? আমি বললাম, যা বলবো তা করতে পারবে? সোমা বলে, তুমি আগে বলো না শুনি।
আমি বললাম, আমাকে আদর করতে হবে, ভালোবাসতে হবে। এবার বলো রাজি? এই কথা শুনে সোমা আমার গলা জড়িয়ে ধরে বলে, আচ্ছা, তাহলে তোমাকে ভালোবাসতে হবে, আদর করতে হবে। আমি বললাম, হ্যাঁ, করতে হবে। সোমা বলে, তার এমন কি, তুমি না বললেও আমি করতাম, কেননা আজ আমাদের বাসর রাত। এই রাতে তো তোমার ভালোবাসা আমার চাইয়ে চাই। এই বলে সোমা আমার উপর শুয়ে পড়লো। তারপর আমাকে বলে, এবারে দেখো ভালোবাসা কাকে বলে। সবসময় তো ছেলেরা আগে ভালোবাসে মেয়েদেরকে, আজ না হয় আমি শুরু করি। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে, আমার কপালে চুমো খায়, দুই গালে অনেকগুলো কিস করলো। আমার ঠোঁট কামড়িয়ে বলে, এই যে মিস্টার, কেমন উপভোগ করছো? এবার আমি ওকে সরিয়ে দিয়ে ওর উপর শুয়ে পড়লাম। আমি বললাম, ঠিক জমছে না, ছেলেদের কাজ কি মেয়েদের দিয়ে হয়? সোমা বলে, তার মানে আমি পারি না? আমি বললাম, পারো না কখন বললাম? তবে থাক, এত কথা বলার সময় নষ্ট করার সময় এখন নয়, এখন শুধু ভালোবাসার সময়। আমি তোমাকে ভালোবাসবো, তুমি এনজয় করো। তবে আজ আমার কিন্তু সব চাই। সোমা বলে, সব চাই মানে কি বলতে চাও? আমি বললাম, নেকা, এমন ভাব করছো মনে হচ্ছে কিছু জানো না। সোমা বলে, তুমি যেভাবে বলছো আমি এর আগে কয়েকজনের সাথে সংসার করে এসেছি, তাই আমার সবকিছুর অভিজ্ঞতা আছে, তাই না? আমি ওর গাল দুটো শক্ত করে চেপে ধরে বললাম, এই শোনো, বাসর রাতে এত প্যাটপ্যাট করতে নেই, বেশি কথা বলো তুমি, শুধু শুধু সময় নষ্ট করো। তোমার কথা শোনার মতো সারা জীবন পড়ে আছে, কিন্তু আজ এই রাতটা আর ফিরে পাবো না, তাই এনজয় করতে দাও। আজ আমি তোমাকে অন্যরকম ভাবে ভালোবাসবো। আজ আমি তোমাকে সারা শরীরে আদরে আদরে ভরিয়ে দেব। তোমার ঠোঁট থেকে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। তারপর দুজন লিপ্ত হব আদিম খেলায়। আমি এই কথা বলে ওর নাকে নাক ঘেঁষে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। সোমা কেঁপে উঠে আমার পিঠ খামছে ধরল, আমার দু হাত ওকে শক্ত বাঁধনে আবদ্ধ করল। দুজন মিলেমিশে একাকার হয়ে গেলাম। এভাবে পেয়ে গেলাম আমি আমার মনের মানুষটাকে। তাকে পাওয়ার জন্য কী না করলাম। আজ 15 বছর পরও এমন ভয়াবহ ঘটনার কথা মনে পড়ে। মনে পড়লেই গা শিউরে ওঠে। ভাগ্য আমার ভালো যে সোমার বাবা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছিল। এরপর আমাদের সুখে শান্তিতে দিন যেতে লাগলো। ভাগ্যের এরকম খেলা কখনো ভোলার মতো নয়। তবে মাঝে মাঝে সোমার মনে পড়লে এখনো বাচাল ছেলে বলে আমাকে গালি দেয়। তবে তা দুষ্টুমি করে। আমরা সুখে আছি। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।